A to Z জিএস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইতিহাস। আমরা জানি প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রত্যেকটি পরীক্ষাতেই তোমার ইতিহাস থেকে কোনো না কোনো কোশ্চেন এসে থাকে। এই কারণে ইতিহাস আমরা প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত প্রতিটি চ্যাপ্টার খুঁটে খুঁটে পরপর ক্লাসে আলোচনা করে যাব। তাহলে আজকে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে তোমার প্রাচীন যুগ। তাহলে চলো দেখি প্রাচীন যুগ সম্পর্কে কি বলা আছে। তাহলে প্রাচীন যুগকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: প্রাগৈতিহাসিক কাল বা প্রস্তর যুগ, আদ্যৈতিহাসিক বা কাল বা তাম্রযুগ, ঐতিহাসিক কাল বা লৌহ যুগ। এটা হচ্ছে প্রাচীন যুগকে ভাগ করা হয়েছে। এবং এই প্রত্যেকটি যুগেই তোমার কোনো না কোনো সভ্যতার বিকাশ লাভ করেছিল। তাহলে আমরা দেখিনি কোন কোন সভ্যতা কোন যুগে গড়ে উঠেছিল। যেমন প্রাগৈতিহাসিক যুগে গড়ে উঠেছিল মেহেরগড় সভ্যতা, এবং আদ্যৈতিহাসিক বা তাম্রযুগে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা, এবং ঐতিহাসিক কালে গড়ে উঠেছিল বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা। তাহলে তিনটে যুগে তিনটে সভ্যতার বিকাশ লাভ করেছিল, এবং এই সভ্যতাগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্যও দেখা গেছে। যেরকম মেহেরগড় সভ্যতায় কোনো লিখিত উপাদান বা লিপি পাওয়া যায়নি, কিন্তু সিন্ধু সভ্যতায় লিপি বা লিখিত উপাদান পাওয়া গেছে, কিন্তু সেটাকে বর্তমান সময় পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। আর বৈদিক সভ্যতায় লিপি পাওয়া গেছে এবং সেটাকে পাঠোদ্ধার করাও সম্ভব হয়েছে। তাহলে এই মেহেরগড়, সিন্ধু এবং বৈদিক এই সভ্যতা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের যে মেন বিষয় সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগ। তাহলে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ। দ্বিতীয় ভাগ হচ্ছে মধ্য প্রস্তর যুগ। মধ্য প্রস্তর যুগ। এবং 3 নম্বর ভাগ হচ্ছে নব্য প্রস্তর যুগ। নব্য প্রস্তর যুগ। তাহলে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। এবং এই প্রত্যেকটি যুগ একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে চলছিল। তাহলে আমরা দেখি কোন যুগ কত সাল পর্যন্ত চলছিল। যেমন প্রাচীন প্রস্তর যুগ 25 লাখ খ্রিস্টপূর্ব থেকে 12,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত চলছিল। মধ্যপ্রস্তর যুগ 12,000 খ্রিস্টপূর্ব থেকে 5,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত চলছিল। নব্যপ্রস্তর যুগ 5,000 খ্রিস্টপূর্ব থেকে 3,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত চলছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি যুগের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড রয়েছে। প্রাচীন প্রস্তর যুগ 25 লাখ থেকে 12,000 খ্রিস্টপূর্ব, মধ্যপ্রস্তর যুগ 12,000 থেকে 5,000 খ্রিস্টপূর্ব, নব্যপ্রস্তর যুগ 5,000 থেকে 3,000 খ্রিস্টপূর্ব পর্যন্ত চলছিল। এবং এই প্রত্যেকটি যুগেরই কিছু নির্দিষ্ট নিজস্ব বৈশিষ্ট্য বর্তমান রয়েছে। তাহলে আমরা দেখব সেই বৈশিষ্ট্যগুলো কি রয়েছে। তাহলে প্রথম হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। তাহলে প্রাচীন প্রস্তর যুগে যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে মানুষের প্রথম উৎপত্তি লাভ করে। কোন যুগে? প্রাচীন প্রস্তর যুগে। তাহলে মানুষের প্রথম উৎপত্তি লাভ করে প্রাচীন প্রস্তর যুগে আফ্রিকা মহাদেশে। তাহলে আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি আফ্রিকা মহাদেশ। এই আফ্রিকা মহাদেশেই প্রথম মানব জাতির উৎপত্তি লাভ হয় বা মানুষের উৎপত্তি হয়। এই কারণে আফ্রিকাকে বলা হয়েছে মানব জাতির পালক। মানব জাতির পালক। তাহলে মানব জাতির পালক কাকে বলা হয় এবং কেন বলা হয়? কারণ আফ্রিকা মহাদেশে পৃথিবীর প্রথম মানুষের উৎপত্তি লাভ করেছে। এই কারণে আফ্রিকা মহাদেশকে বলা হয় মানব জাতির পালক। কিন্তু আফ্রিকা মহাদেশে মানব জাতির উৎপত্তি লাভ করলেও তারা বসতি স্থাপন করেছিল প্রথম এশিয়া মহাদেশে, বা এশিয়া মহাদেশে তারা ব্যাপকভাবে বসতি স্থাপন করে বা স্থায়ীভাবে বসতি স্থাপন করে বসবাস করতে শুরু করে। তাহলে তারা আফ্রিকা থেকে এশিয়াতে চলে আসে এবং এশিয়ার একটা বিস্তীর্ণ অঞ্চলে এসে তারা বসবাস করতে শুরু করে।
এবং এখানে যে সভ্যতা তারা বিকশিত করেছিল বা বিকাশ লাভ করেছিল সেগুলো হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, সুমের সভ্যতা ইত্যাদি। এবং বর্তমান সময়ে সেই মেসোপটেমিয়া বা সুমের সভ্যতা যে স্থানে ছিল, বর্তমান সময়ে সেইখানে যে দেশগুলো অবস্থান করেছে, জর্ডান, সিরিয়া, ইসরায়েল, ইরাক, ইরান ইত্যাদি দেশগুলো বর্তমানে সেখানে অবস্থান করেছে। কি কি দেশ? জর্ডান, সিরিয়া, ইসরায়েল, ইরাক, ইরান। তাহলে এই দেশগুলোর ওপর দিয়েই তোমার এই মেসোপটেমিয়া সভ্যতা বিকশিত হয়েছিল বহু বছর আগে। এই কারণে এশিয়া মহাদেশকে বলা হয় মানব সভ্যতার পালক। তাহলে মানব জাতির পালক আফ্রিকা, যেহেতু মানুষের উৎপত্তি হয়েছে আফ্রিকা থেকে, এবং মানব সভ্যতার পালক এশিয়া মহাদেশ, কারণ মানব সভ্যতার বিকশিত হয়েছে এশিয়া মহাদেশে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন প্রস্তর যুগে মানুষ সব থেকে বেশি সময় অতিবাহিত করেছে। 12 লাখ থেকে 25 লক্ষ থেকে 12,000 BC পর্যন্ত। তাহলে মানুষ সব থেকে বেশি সময় অতিবাহিত করেছে প্রাচীন প্রস্তর যুগে। তাহলে বেশি সময় কাটিয়েছে, বেশি সময় অতিবাহিত করেছে কোন যুগে? প্রাচীন প্রস্তর যুগে। সেই সময় মানুষ বা মানুষের বুদ্ধির বিকাশ হয়নি, বা মানুষ এবং পশুর মধ্যে বিশেষ কোনো ফারাক ছিল না। তাই মানুষের প্রধান কাজ ছিল খাদ্য সংগ্রহ করা, বা মানুষ ছিল তোমার খাদ্য সংগ্রাহক। তাহলে মানুষ সেই সময় ছিল শিকারী জীবী এবং খাদ্য সংগ্রাহক। কারণ মানুষের সে সময় বুদ্ধির বিকাশ হয়নি বলে তারা খাদ্য সঞ্চয় করতো না। পশুদের মতো খিদে পেলেই খাদ্য শিকার করত অথবা নয়। তাই মানুষের প্রধান উদ্দেশ্য ছিল খাদ্য সংগ্রহ এবং শিকার করা। তাহলে মানুষের প্রধান কাজ কি ছিল? খাদ্য সংগ্রহ করা, অর্থাৎ মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। তাহলে মানুষ সে সময় কি ছিল? খাদ্য সংগ্রাহক। তবে সেই খাদ্য সংগ্রহ করতে গিয়ে তারা যে হাতিয়ার ব্যবহার করত সেগুলো ছিল বড় বড় অমসৃণ পাথর। কারণ তারা সেই সময় হাতিয়ার তৈরি করতেও জানতো না। তাই বড় বড় পাথর তারা হাতিয়ার হিসাবে ব্যবহার করত। এই কারণে তোমার প্রাচীন প্রস্তর যুগকে বলা হতো ম্যাক্রোলিথ। তাহলে প্রাচীন প্রস্তর যুগকে ম্যাক্রোলিথ কেন বলা হতো? কারণ মানুষ সে সময় হাতিয়ার বানাতে পারতো না, তাই বড় বড় পাথর পশু শিকার করতে ব্যবহার করত। এই কারণে প্রাচীন প্রস্তর যুগকে বলা হয়েছে ম্যাক্রোলিথ। তবে এই প্রাচীন প্রস্তর যুগে মানুষ আগুনের আবিষ্কার করে ফেলেছে, আগুন। তাহলে আগুনের আবিষ্কার মানুষ কোন যুগে করেছে? প্রাচীন প্রস্তর যুগে। তাহলে প্রাচীন প্রস্তর যুগে মানুষ আগুনের আবিষ্কার করে ফেলেছে। তাহলে এই হচ্ছে তোমার প্রাচীন প্রস্তর যুগের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য। তাহলে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার মধ্যপ্রস্তর যুগ। তাহলে মধ্যপ্রস্তর যুগেও প্রাচীন প্রস্তর যুগের মতো কিছু বৈশিষ্ট্য বর্তমান ছিল। তাহলে সেগুলো হচ্ছে, মধ্যপ্রস্তর যুগ যখন শুরু হয় তখন মানুষ পাথরকে ঘষে মসৃণ হাতিয়ার বানানো শিখে গেছে। তাই তারা সেই সময় যে হাতিয়ার ব্যবহার করত সেগুলো হচ্ছে মসৃণ এবং ছোট পাথরের। বড় পাথরের পরিবর্তে মসৃণ করা শিখেছে এবং পাথরগুলোর আয়তন ছোট হয়েছে, অর্থাৎ আয়তনে ছোট এবং মসৃণ পাথর দিয়ে তারা হাতিয়ার বানানো শিখে গেছে। এই কারণে মধ্যপ্রস্তর যুগকে বলা হয়েছে মাইক্রোলিথ। তাহলে মধ্যপ্রস্তর যুগকে মাইক্রোলিথ কেন বলা হয়েছে? কারণ তারা মসৃণ এবং আয়তনে ছোট পাথরের হাতিয়ার ব্যবহার করত। এই কারণে মধ্যপ্রস্তর যুগকে বলা হতো মাইক্রোলিথ। মধ্যপ্রস্তর যুগ হচ্ছে তোমার মাইক্রোলিথ। এই সময় তোমার মানুষ অস্থায়ী কৃষিকাজও শিখে গেছে, অর্থাৎ ধীরে ধীরে তারা অস্থায়ী কৃষিকাজ করতে শুরু করেছে। এবং পৃথিবীর প্রথম কৃষিকার্য হয়েছিল 7000 BC-তে। কোথায় হয়েছিল? মেহেরগড় নামক স্থানে। তাহলে মেহেরগড় কোথায় অবস্থিত? পাকিস্তানে। তাহলে মানচিত্রে আমরা দেখছি
পাকিস্তানের মেহেরগড় নামক স্থানে পৃথিবীর প্রথম কৃষিকার্য করা হয়েছিল। কত বছর আগে? খ্রিস্টপূর্ব 7000 বছর আগে। এবং এখানে যে ফসল চাষ করা হয়েছিল প্রথম, সেটা হচ্ছে তোমার গম এবং যব। গম এবং যব, তাহলে মানুষের দ্বারা চাষকৃত প্রথম ফসল হচ্ছে গম এবং যব, যেটা 7000 বছর আগে করা হয়েছিল পাকিস্তানের মেহেরগড় নামক স্থানে বা মেহেরগড় সভ্যতায়। কৃষিকার্যের পাশাপাশি এ সময় তারা অস্থায়ী পশুপালন করতে শুরু করে। অস্থায়ী পশুপালন করতেও শুরু করে এবং তাদের প্রথম পোষমানা পশু ছিল কুকুর। তাহলে প্রথম পোষমানা পশু কী ছিল? কুকুর। তাহলে সেটা কোন সময় হয়েছিল? মধ্যপ্রস্তর যুগে, অর্থাৎ মধ্যপ্রস্তর যুগেই মানুষের কাছে প্রথম পোষ মেনেছিল কুকুর। তবে এই মধ্যপ্রস্তর যুগে আরও একটি ঘটনা ঘটেছিল। মানুষ সেই সময় অন্ত্যেষ্টি প্রক্রিয়া সম্পর্কে অবহিত ছিল। অন্ত্যেষ্টি অর্থাৎ মানুষ মরে যাওয়ার পরে তাকে একটা নির্দিষ্ট রীতি অনুসারে কোনো এক জায়গায় অন্ত্যেষ্টি করা হতো বা সমাধিস্থ করা হতো, তাকে বলা হয় অন্ত্যেষ্টি। তাহলে মৃত মানুষের অন্ত্যেষ্টিকরণ প্রক্রিয়া চালু হয় কখন থেকে? সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগ থেকে। তাহলে এই হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। তাহলে মধ্যপ্রস্তর যুগকে বলা হয়েছে মাইক্রোলিথ। অস্থায়ী কৃষিকার্য শুরু হয় 7000 BC-তে মেহেরগড়ে প্রথম কৃষিকার্য হয়। প্রথম কৃষি ফসল গম যব। অস্থায়ী পশুপালন শুরু হয়। প্রথম পোষ মানে কুকুর এবং মৃত মানুষের অন্ত্যেষ্টিকরণ প্রক্রিয়া চালু হয়। তাহলে এই ছিল তোমার মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগের পরে আসে নব্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগেও বিশেষ কিছু বৈশিষ্ট্য বা পরিবর্তন আমরা দেখতে পাই। যেমন নব্যপ্রস্তর যুগে তামার আবিষ্কার হয়। তামার আবিষ্কার হয়। এই কারণে নব্যপ্রস্তর যুগকে তোমার তাম্রপ্রস্তর যুগও বলা হয়। তাহলে নব্যপ্রস্তর যুগকে কী বলা হয়? তাম্রপ্রস্তর যুগ। এর কারণ হচ্ছে নব্যপ্রস্তর যুগে তামার আবিষ্কার শুরু হয়ে গেছে। এই কারণে নব্যপ্রস্তর যুগের আর এক নাম হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। আবার এই তাম্রপ্রস্তর যুগকে তোমার বলা হতো চিলকোলিথ। তাহলে তাম্রপ্রস্তর যুগকে কি বলা হতো? চিলকোলিথ। এর কারণ হচ্ছে তোমার নব্যপ্রস্তর যুগে ছোট ছোট হাতিয়ার এবং মসৃণ হাতিয়ার বা ধারালো হাতিয়ার প্রচুর পরিমাণে ব্যবহার করা তারা শিখে যায়। এই কারণে তোমার নব্যপ্রস্তর যুগকে চিলকোলিত বলা হয়। এছাড়া নব্যপ্রস্তর যুগকে বলা হয় মেগালিথ। তাহলে নব্যপ্রস্তর যুগকে আর একটা কি নামে ডাকা হয়? মেগালিথ। এর কারণ হচ্ছে মানুষের যে অন্ত্যেষ্টিকরণ করা হতো, সেই অন্ত্যেষ্টিকরণে দেখা গেছে কোনো কোনো জায়গায় অনেক মানুষের সমাধি এক জায়গায় লক্ষ্য করা গেছে, অর্থাৎ বহু মানুষের সমাধি এক জায়গায় দেওয়া হয়েছে এবং এই কারণে তোমার নব্যপ্রস্তর যুগকে বলা হয়েছে মেগালিথ। এছাড়া তোমার নব্যপ্রস্তর যুগে প্রথম যে বুদ্ধিমান মানুষ অর্থাৎ বিকশিত মানুষ অর্থাৎ হোমোসেপিয়েন্সের শুরু হয়। হোমোসেপিয়েন্স। তাহলে হোমোসেপিয়েন্সের সূচনা হয় কবে থেকে? নব্যপ্রস্তর যুগ থেকে। তাহলে বিকশিত মানুষ, প্রাচীন প্রস্তর এবং মধ্যপ্রস্তর যুগে যে মানুষ বসবাস করত তাদের বুদ্ধিমাত্রা অত বিকশিত ছিল না, কিন্তু সেই বিকশিত মানুষের শুরু হয় তোমার নব্যপ্রস্তর যুগ থেকে। এই কারণে নব্যপ্রস্তর যুগকে বলা হয় হোমোসেপিয়েন্স, অর্থাৎ নব্যপ্রস্তর যুগ থেকেই তোমার প্রকৃত মানুষ বা বিকশিত মানুষ বা বুদ্ধিমান মানুষের যাত্রা শুরু, অর্থাৎ হোমোসেপিয়েন্সের শুরু হয় কবে থেকে? তোমার নব্যপ্রস্তর যুগ থেকে। এই সময় মানুষ চাকার আবিষ্কার করেছে, চাকা। এই সময় তোমার স্থায়ী কৃষিকার্য করতে শুরু করেছে। এই সময় তোমার স্থায়ী পশুপালন শুরু করে। এই সময় স্থায়ী বসতি স্থাপন করে। এই সময় মৃৎ পাত্র তৈরি করতে শেখে। তাহলে বসতি স্থাপন করেছিল। এছাড়া গুহা চিত্র আঁকতে শুরু করে।
গুহাচিত্র আঁকতে শুরু করে। তাহলে নব্যপ্রস্তর যুগে হোমোসেপিয়েন্স এর সূচনা হয়। মানুষ চাকার আবিষ্কার করে, স্থায়ী কৃষিকার্য করে, স্থায়ী পশুপালন শুরু করে, স্থায়ী বসতি গড়ে তোলে, মৃৎপাত্র তৈরি করে, এছাড়া গুহাচিত্র আঁকতে শুরু করেছিল। এবং তারা এই সময় যে মৃৎপাত্র তৈরি করেছিল সেই মৃৎপাত্রগুলোর বর্ণ ছিল হচ্ছে গেরুয়া। গেরুয়া অর্থাৎ তারা গেরুয়া বর্ণের মৃৎপাত্র তৈরি করত। তাহলে গৈরিক বা গেরুয়া বর্ণের মৃৎপাত্রের প্রচলন ছিল তোমার নব্যপ্রস্তর যুগে। তাহলে এই হচ্ছে প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগ। তাহলে এর পরবর্তী ক্লাসে আমরা মেহেরগড় সভ্যতা, সিন্ধু সভ্যতা সম্পর্কে বিশদে আলোচনা করব। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত করা হলো।